শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা। আমরা এই দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা নিয়ে আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমেই আমরা একটা বৃত্ত এঁকে নিই। আমাদের যে পৃথিবীটা রয়েছে এটা গোলাকার, গোলাকৃত। এই পৃথিবীরকে 360 ডিগ্রিতে ভাগ করে বিভিন্নভাবে বিভিন্ন রেখার মাধ্যমে পৃথিবীর কোথায় তাপমাত্রা কেমন হবে বা কেমন হচ্ছে, অথবা আপনার পৃথিবীর কোন জায়গাটা কোন অক্ষরেখা কোন জায়গায় অবস্থিত, এই সমস্ত বিষয়গুলো নির্ণয় করা হয়। আজকে আমরা এই দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা এই জ্যামিতিক রেখার উপরই ভিত্তি করে গঠিত। তা আমরা একটু আপনাদের জানার চেষ্টা করবো কোনগুলোকে আসলে দ্রাঘিমা রেখা বলা হয়। প্রথমে আমরা যদি পৃথিবীকে এইরকম ভাবে যদি উপর থেকে নিচ দিকে যদি আপনার এইভাবে রেখা টানা হয়, অর্থাৎ আপনার যদি উপরের পৃথিবীর উপরেকে বলা হয় উত্তর এবং নিচে হলো দক্ষিণ, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর যদি এরকম লম্বা লম্বা রেখা টানা হয় তাহলে সেটা হবে দ্রাঘিমা রেখা। আপনাদের মনে রাখার সুবিধার্থে বলতে পারি, দেখেন দ্রাঘিমা রেখা, দ্রাঘিমার সাথে দাঁড়ানো, দাঁড়ানো এই শব্দটা একটু মনে রাখতে পারবেন। দ্রাঘিমা রেখা মানে দাঁড়িয়ে থাকা রেখা, যে রেখাগুলো আসলে লম্বা লম্বা দাঁড়ানো অবস্থায় রয়েছে সেটা আমরা দ্রাঘিমা রেখা মনে রাখবো। আর অক্ষরেখার ক্ষেত্রে যদি আমরা একটু বলি, অক্ষরেখা হচ্ছে আপনার শোয়া অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? শোয়া অবস্থায় থাকে। অর্থাৎ অক্ষরেখা হচ্ছে আপনার পৃথিবীর যদি বলি যে এটা হচ্ছে পশ্চিম আর এটা হচ্ছে পূর্ব, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে এরকম স্ব অবস্থায় যে রেখাগুলো কল্পনা করা হয় সেগুলোকে অক্ষরেখা বলে। আমরা দুটো কৌশলের মাধ্যমে মনে রাখতে পারি। দ্রাঘিমা রেখা হচ্ছে দাঁড়ানো রেখা আর অক্ষরেখা হচ্ছে স্ব অবস্থায় থাকা রেখাকে বলা হয় অক্ষরেখা। এই দুটো যদি আমরা মোটামুটি মনে রাখি তাহলে আমরা কোনগুলো দ্রাঘিমা রেখা কোনগুলো অক্ষরেখা এটা সহজে মনে রাখতে পারবো। চলুন এবার মূলত এই দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখার মধ্যে আজকে বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা যেটা বিষয়টি নিয়ে আসবো, একটি পৃথিবীর বৃত্তর মতো করে একটা বড় পৃথিবীর মানচিত্র বা পৃথিবীর একটির জন্য একটা বৃত্ত এঁকে নিলাম। এই পৃথিবীকে আমরা দ্রাঘিমা রেখা অক্ষরেখা দেখানোর জন্য পৃথিবীর একটা বৃত্ত এঁকে নিলাম। এবার একটু আপনারা দেখার চেষ্টা করেন, ঠিক পৃথিবীর মাঝখান দিয়ে একটি রেখা চলে গেছে বা কল্পনা করা হয়, ঠিক পৃথিবীর মাঝ বরাবর একটি রেখা কল্পনা করা হয়। সেই রেখাকে কি রেখা বলা হয়? সেই রেখাকে বলা হয় হচ্ছে নিরক্ষর রেখা। নিরক্ষর রেখা, সেই রেখাকে বলা হয় হচ্ছে নিরক্ষর রেখা। এই যে নিরক্ষর রেখাটাকে আমরা যে পেলাম, এই নিরক্ষর রেখা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করে, পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করে এবং উপরের যে ভাগটা হয় এটাকে বলা হয় হচ্ছে উত্তর গোলার্ধ। গোলার্ধ অর্থাৎ উপরের অংশটা হচ্ছে পৃথিবীর উত্তর সাইড এবং উত্তর গোলার্ধ এবং নিচের অংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। আমরা অবশ্যই মাথায় রাখবো পৃথিবীর দক্ষিণ গোলার্ধ মানে গোলের অর্ধেক। এবং আমরা এটাও মাথায় রাখবো উপরের দিকটা হচ্ছে পৃথিবীর উত্তর দিক, উপরের দিকটা হচ্ছে পৃথিবীর উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ দিক, নিচের দিকটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ দিক। এই দুটো হচ্ছে আমরা একটু মাথায় রাখবো। এরপরে আমরা দেখেন উত্তর গোলার্ধ সমান ভাগে দুই ভাগে ভাগ করলো, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। এবার উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ রেখা রয়েছে, সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে আমরা কি কি গুরুত্বপূর্ণ রেখা রয়েছে সেটা একটু দেখাই। এই পাশে একটু উপরের যে উত্তর গোলার্ধ, নিচে দক্ষিণ গোলার্ধ। এই যে আমাদের যে নিরক্ষর রেখা তৈরি করা হলো এটাকে 0 ডিগ্রি ধরা হয়। কত ডিগ্রি ধরা হয়? 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উপরে, অর্থাৎ 23.5 ডিগ্রি উপরে একটি রেখা কল্পনা করা হয়। এই পাশেও 23.5 ডিগ্রি উপরে একটি রেখা কল্পনা করা হয়। এই রেখাটাকেই বলা হয় কর্কট ক্রান্তি রেখা অথবা ট্রপিক অফ ক্যান্সার। এই যে রেখাটা কল্পনা করা হলো এই রেখাটার নাম হচ্ছে কি? কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা এর ইংরেজি নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। আচ্ছা, এই এখন গুরুত্বপূর্ণ বিষয়টি আসে, ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখাটা কত ডিগ্রিতে অবস্থিত? অর্থাৎ আপনি 23.5 ডিগ্রিতে অবস্থিত, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে। আপনাদের একটু মাথায় রাখতে হবে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত, অক্ষাংশে অর্থাৎ হচ্ছে অক্ষরেখা। আমরা জানি যে এই যে আমরা যদি সমান্তরাল যে রেখাগুলো আঁকাবো এই রেখাকে বলা হবে হচ্ছে অক্ষরেখা, অর্থাৎ শোয়ানো অবস্থায় রেখাকে বলা হবে অক্ষরেখা। এবং এই 23.5 ডিগ্রি অক্ষরেখাতেই কর্কট ক্রান্তি রেখা অবস্থিত এবং এই রেখাটি বাংলাদেশের ঠিক মাঝ দিয়ে চলে গেছে। এরপরে আমরা যদি এখন এই নিরক্ষরেখার থেকে নিচের দিকে অর্থাৎ দক্ষিণ গোলার্ধের দিকে চলে আসি,
সেই একইভাবে 23.5 দক্ষিণ গোলার্ধের দিকে চলে আসি, তাহলে আমরা কি পাবো? 23.5 দক্ষিণ গোলার্ধে চলে আসলেও এখানেও আমরা একটা রেখা পাবো। এই রেখাটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা অথবা ট্রপিক অফ ক্যাপ্রিকন। মকর ক্রান্তি রেখা অথবা ট্রপিক অফ ক্যাপ্রিকন। এই যে মকর ক্রান্তি রেখাটা, এটাও 23.5 দক্ষিণ গোলার্ধে অবস্থিত। আমরা মাথায় রাখবো 23.5 দক্ষিণ অক্ষাংশে, অর্থাৎ দক্ষিণ অক্ষাংশে এটি অবস্থিত, অর্থাৎ অক্ষরেখা, এটা একটা অক্ষরেখা, এই অক্ষরেখার দক্ষিণ দিকে এটি অবস্থিত। এখন এই যে 23.5 উত্তর অক্ষাংশ, 23.5 দক্ষিণ অক্ষাংশ, এটাতে আসলে আমরা আসলে বিশেষ করে এটার ভয়ের কিছু নেই। আমরা যদি একটু মাথায় রাখি, দেখেন নিরক্ষরেখার জায়গাটা হলো এমন একটা জায়গা যে জায়গায় সূর্যের আলো সবচেয়ে বেশি পড়ে, এবং এই এলাকাতেই পৃথিবীতে তাপমাত্রা সবচেয়ে বেশি। এবং আপনার উত্তর অক্ষাংশ রেখা অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা 23.5 পর্যন্ত, এবং থেকে শুরু করে নিচে মকর ক্রান্তি রেখা, এই যে আপনার 23.5 পর্যন্ত এই যে অংশটা আমরা পাচ্ছি, এই অংশটার মধ্যেই সূর্যের তাপটা সবচেয়ে বেশি পড়ে, এবং এইখান থেকে আপনার তাপ বেশি থাকে। বিশেষ করে নিরক্ষরেখায় তাপ বেশি থাকে, তারপর ধীরে ধীরে তাপটা উপর দিকে এবং নিচ দিকে কমতে থাকে। এখন বিষয়টা পৃথিবীর তাপমাত্রাও কিন্তু আমরা অক্ষরেখার মাধ্যমে নির্ণয় করতে পারি। মকর ক্রান্তি রেখা বা কর্কট ক্রান্তি রেখা দুটোই কিন্তু একটা অক্ষরেখা, কিন্তু বিশেষভাবে এটা বিবেচিত। কেন বিবেচিত? কারণ হলো 23.5 পর থেকে তাপমাত্রা কমতে থাকবে, পৃথিবীর তাপমাত্রা কমতে থাকবে, এবং এই পর্যন্ত দেখা যাচ্ছে যে আপনার কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত বা মকর ক্রান্তি রেখা পর্যন্ত নাতিশীতোষ্ণ অঞ্চল বা সমভাবাপন্ন অঞ্চল আমরা পেয়ে থাকি, যে না শীত না গরম এরকম অবস্থায় থাকে। কিন্তু 23 উত্তর অক্ষাংশের পর থেকে অথবা 23 দক্ষিণ অক্ষাংশের পর থেকে পৃথিবীর তাপমাত্রা কমতে থাকে। এবং এটা কোন পর্যন্ত কমে? আমরা যদি আর একটা রেখা আছে, যে রেখাকে সুমেরু রেখা বলা হয়ে থাকে, সেই রেখার অবস্থান 66.5 উত্তর অক্ষাংশে, তার উত্তর অক্ষাংশে। তাহলে 66.5 উত্তর অক্ষাংশে অবস্থিত সুমেরু রেখা। এই সুমেরু রেখা পর্যন্ত আমরা যদি বলি যে এই সুমেরু রেখার পর্যন্ত মোটামুটি তাপমাত্রা থাকে, তারপর থেকে পৃথিবীর তাপমাত্রা মাইনাসের দিকে চলে যায় বা হিমাঙ্কের নিচে চলে যায়। মানে এই যে অংশটা আমরা পাবো, এই যে উত্তরের যে আমরা এই অংশটুকু, পৃথিবীর উপরের যে অংশটুকু পাবো, এই অংশটুকু অত্যন্ত ঠান্ডা থাকে, এবং এই অঞ্চলেই পৃথিবীর বৃহত্তম, আমরা যদি বলি পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড অবস্থিত, পাশাপাশি রাশিয়ার কিছু এলাকা রয়েছে যেগুলো অবস্থিত, এবং সেখানে হিমাঙ্কের নিচে তাপমাত্রা গুলো থাকে। অথবা আমরা উত্তর মেরু সেখানে অবস্থিত, যেখানে প্রচুর বরফ আবৃত, এবং আপনার কি থাকে সেখানে আপনার যথারীতি তাপমাত্রাটা কম থাকে। ঠিক একইভাবে আমরা যদি নিচের দিকে দক্ষিণ গোলার্ধের নিয়ে আসি, দক্ষিণ গোলার্ধে 66.5 দক্ষিণ গোলার্ধে যদি আমি চলে আসি, তাহলে আমি যে রেখাটি পাবো সেটা কুমেরু রেখা। যে রেখাটি পাবো সেটা কুমেরু। এই কুমেরু রেখা যে আমি যখন পেলাম, এই কুমেরু রেখাটিকেও বলা হবে যে এই কুমেরু রেখা থেকে কিন্তু পৃথিবীর তাপমাত্রা কমতে থাকবে। এবং এই কুমেরু রেখায় বা পৃথিবীর যে অংশটা অবস্থিত, এই অংশে আমরা কি দেখতে পাই, এখানে আসলে অ্যান্টার্কটিকা মহাদেশ অবস্থিত, এবং এখানে শুধু পেঙ্গুইন, সিল মাছ বা আপনার কিছু গবেষণাকারী ব্যক্তি ছাড়া কেউ বসবাস করতে করে না বা থাকে না। এবং অঞ্চলটা ঠান্ডা, অর্থাৎ এই 66.5 নিচে এবং একইভাবে 66.5 উপরে আপনার দেখা যাচ্ছে তাপমাত্রাটা কমতে থাকবে, বাড়তে থাকবে। তাহলে আমরা যদি মূল বিষয়টার মধ্যে চলে আসি, আমরা যতগুলো রেখা আঁকালাম এগুলো সবই অক্ষরেখার অংশবিশেষ। নিরক্ষরেখা থেকে 0°, এরপর থেকে আপনার দক্ষিণে এবং উত্তরে বিভিন্ন রেখা কল্পনা করা হয়, এবং এই রেখার মধ্যে দিয়ে আমরা যদি কোন দেশে কোন অক্ষাংশে অবস্থিত বা কতটুকুর মতো অবস্থিত, এটা দেখে আমরা সেই দেশের তাপমাত্রা বা সেই দেশের আবহাওয়া সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারি। মোটামুটি আমরা তাহলে এটা মনে রাখতে পারবো, সুমেরু রেখা 66.5 অবস্থিত, ঠিক একইভাবে কুমেরু রেখা 66.5 অবস্থিত। কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার 23.5 উত্তর অংশে অবস্থিত, আর মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন এটি 23.5 দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। এই আমাদের আজকের আলোচনার মধ্যে অক্ষাংশ নিয়ে। এরপর আমরা চলে যাব দ্রাঘিমা রেখা নিয়ে। চলুন দ্রাঘিমা রেখা নিয়ে আমরা কোথায় আসি। দ্রাঘিমা রেখার ক্ষেত্রে আমরা প্রথমে মনে রাখবো, দ্রাঘিমা রেখাটা আসলে পৃথিবীতে যে দ্রাঘিমা রেখাটা আমরা যদি বলি, এই দ্রাঘিমা রেখাটা উপর থেকে নিচ পর্যন্ত, আমরা সরাসরি পৃথিবীকে ঠিক মাঝ বরাবর আমরা যদি একটা ভাগ করে ফেলি উপর থেকে নিচ, অর্থাৎ উত্তর দিক থেকে
উত্তর দিক থেকে যদি দক্ষিণে আমরা যদি পৃথিবীকে ঠিক মাঝ বরাবর ভাগ করে ফেলি, মাঝ বরাবর ভাগ করে ফেললে আমরা যে রেখাটা পাবো এই রেখাটাকে বলা হয় মূল মধ্যরেখা। আমরা একটা আবার মাথায় রাখবো, মূল মধ্যরেখা। এবং এই মূল মধ্যরেখার আরেকটা নাম হচ্ছে গ্রিনিচ রেখা, এটাকে বলা হচ্ছে গ্রিনিচ রেখা। তাহলে একটু খেয়াল করেন, এটা ঠিক পৃথিবীর মাঝ বরাবর অবস্থিত এবং পৃথিবীর মাঝখানে, পৃথিবীকেও দুই ভাগে ভাগ করে। এই পাশে যদি আমরা বলি যে পশ্চিম এবং হচ্ছে এই পাশে পূর্ব, অর্থাৎ আমরা যথারীতি পূর্ব পশ্চিম দুইটা ভাগে ভাগ করে ফেলি। এই গ্রিনিচ রেখাটা কেন গ্রিনিচ রেখা বলা হয়, কারণ হচ্ছে এই রেখাটা ইংল্যান্ডের গ্রিনিচ মান মন্দির উপর দিয়ে চলে গেছে, এজন্য আর একবার বলা হয় গ্রিনিচ রেখা। এটা দিয়ে আমরা মূলত দ্রাঘিমা রেখার একটা রেখা, এবং এই দ্রাঘিমা রেখার বিশেষ বিষয়টি হলো দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা খুব সহজেই পৃথিবীর বিভিন্ন টাইম জোন বা টাইম দেখতে পারি বা নির্ণয় করতে পারি। তাহলে আমরা দেখি এবার দ্রাঘিমা রেখার মূল বিষয়টা আসি। দেখুন, আমরা সবাই জানি সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান। জাপান ঠিক পৃথিবীর এই অবস্থানে অবস্থিত, জাপান পৃথিবীর এই জায়গায় অবস্থিত। তো পৃথিবীতে সূর্য যখন এখানে আগে ওঠে, যখন এখানে ধরুন আগে সূর্য উঠলো, এখানে সূর্য উঠলো, সূর্য ওঠার পরে দেখা যাচ্ছে যদি এখানে সূর্য উঠবে, তারপর এইভাবে সামনে আপনার হচ্ছে যে রেখাগুলো হবে, আমরা যদি আঁকাই একের পর এক সূর্য কিন্তু দেখা যাচ্ছে যদি এখানে প্রথমে সূর্য উঠলো, তারপর এখানে ধাপে ধাপে যাবে। ঠিক একইভাবে পুরো পৃথিবীটা শেষ করে ফেলবে 24 ঘন্টার মধ্যে। এখন গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কিছু জানা দরকার, সেটা হচ্ছে গ্রিনিচ রেখা বা গ্রিনিচ মান মন্দিরের উপর ভিত্তি করে গ্রিনিচ রেখা যেটা রয়েছে সেটার উপর ভিত্তি করে কিছু টাইম জোন ধরা হয়ে থাকে। টাইম জোন মানে টাইমটা ধরা হয়ে থাকে। সেটার ক্ষেত্রে বাংলাদেশের টাইমটা জোন হচ্ছে গ্রিনিচ রেখা থেকে 6 ঘন্টা প্লাস। অর্থাৎ এটার মানেটা কি আমরা এবার একটু বুঝাচ্ছি। এইখান থেকে এইটুকুর পার্থক্যটা হচ্ছে 90 ডিগ্রি অংশ হচ্ছে পার্থক্য। আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে প্রতি 1 ডিগ্রি মানে যাত্রা পথের জন্য পৃথিবীতে একটা সূর্যের সময় লাগে হচ্ছে 4 মিনিট। অর্থাৎ আমরা যদি যে জিনিসটি আমরা জানি, অর্থাৎ দ্রাঘিমা রেখা যে করা হয়েছে, দ্রাঘিমা রেখার 1 ডিগ্রি অতিক্রম করতে সূর্যের সময় লাগে, একটা আলোর সময় লাগে হচ্ছে 4 মিনিট। ঠিক একইভাবে 15 ডিগ্রি অতিক্রম করতে, মানে 15 ডিগ্রি অতিক্রম করতে সূর্যের বা টাইমের যে আপনার টাইম যদি বলি, সূর্যের যে আপনার সময়কালটা ধরি, সেই সময়টা লাগে হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা, এই যে 1 ঘন্টার সময়টা লাগছে, বা পৃথিবীর ঘূর্ণনের বেগ, এখানে কিন্তু আলোর বেগের সাথে তুলনা করা যাবে না। পৃথিবীটা ঘোরে, পৃথিবীর ঘোরার সাথে সূর্যের আলো যেভাবে পৃথিবীর উপর দিয়ে চলে যায়, এই চলে যাওয়ার জন্য 15 ডিগ্রি জায়গা অতিক্রম করতে 1 ঘন্টা সময় লাগে এই সূর্যের আলোর। ঠিক একইভাবে 1 ডিগ্রি অতিক্রম করতে লাগে হচ্ছে আপনার 4 মিনিট। এবার বাংলাদেশের অবস্থানটা হচ্ছে এখানে, এবং বাংলাদেশ থেকে গ্রিনিচের দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে কিন্তু যদি 90, আপনারা একটু খেয়াল করেন, প্রতি 15 ডিগ্রিতে আপনার 1 ঘন্টা সময় লাগে, তাহলে 90 ডিগ্রি অতিক্রম করতে আমাদের কতটুকু সময় লাগবে? তাহলে আমরা 90 ডিগ্রি অতিক্রম করতে কিন্তু 6 ঘন্টা সময় লাগবে। এজন্য গ্রিনিচ মান রেখা থেকে আমাদের বাংলাদেশের টাইমটা 6 ঘন্টা প্লাস, 6 ঘন্টা প্লাস। ঠিক একইভাবে জাপানের কিন্তু তার চেয়ে বেশি। জাপানে কারণ প্রথমে সূর্য উঠেছে, তারপরে আপনার এইখানে বাংলাদেশে সূর্য উঠেছে, তারপরে গ্রিনিচে সূর্য উঠেছে। এখন টাইমের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। বাংলাদেশে যদি বর্তমানে এখন বাজে হচ্ছে সকাল 10টা, অর্থাৎ 10টা AM, তাহলে এখন ইংল্যান্ডের টাইম কত অথবা লন্ডনে কত বাজবে? আপনি তাহলে 10-এর সাথে 6 বিয়োগ করতে হবে। তাহলে এখানে যদি 10 AM হয়, এখানে হবে হচ্ছে 4 AM। অর্থাৎ সূর্য এই পাশ থেকে যাবে এবং যাওয়ার সময় আপনার প্রথমে বাংলাদেশে সূর্য উঠবে, মানে সূর্যের আলোটা বাংলাদেশে প্রথম পাবে, তারপর ধীরে ধীরে ইংল্যান্ডের দিকে যাবে। অর্থাৎ আপনার যদি এই বাংলাদেশের টাইম থেকে গ্রিনিচ মান টাইমটাকে বের করতে চান, তাহলে আপনাকে 6 মাইনাস করতে হবে। অথবা আপনি গ্রিনিচ মান টাইম জানেন, যে গ্রিনিচ মান টাইম ধরেন আপনার হলো গ্রিনিচ, অর্থাৎ আপনার ইংল্যান্ডের বর্তমান সময় হচ্ছে, ধরি আমরা বর্তমান সকাল 10টা বাজে, ইংল্যান্ডে বাজে হচ্ছে সকাল 10টা, তাহলে বাংলাদেশের সময় কত হতে হবে? ইংল্যান্ডের সময় হলো সকাল 10টা, তাহলে বাংলাদেশের সময় হবে 10-এর থেকে আপনি হচ্ছে 6 বেশি যোগ করবেন। 10-এর সাথে 6 যোগ করলে আমরা 12টা পর্যন্ত দই করবো, এবং হলো পরে 4টা, তাহলে হচ্ছে 4 PM হবে। অত মাথায় রাখবেন 4 PM। এখানে হবে হচ্ছে ইংল্যান্ডের টাইম হবে 10 AM, আর হচ্ছে বাংলাদেশের টাইম হবে 4 PM। এভাবে হচ্ছে টাইম জোনগুলো আপনার এই দ্রাঘিমা রেখার মাধ্যমে নির্ণয় করা হয়। যাই হোক, আপনারা এইভাবে যদি মনে রাখার চেষ্টা করেন এবং ভালো বোঝার চেষ্টা করেন, তাহলে আমরা আশা করি আপনারা বুঝতে পারবেন। আসলে যতটুকু আপনারা বুঝতে পারছেন এবং যতটুকু বুঝে যদি আপনারা ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারেন যে কোনো প্রতিযোগিতা পরীক্ষায়, এই জন্য আমরা খুশি থাকবো। ধন্যবাদ সকলকে। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।